তৃষা সবসময় ভদ্র সংযত একটা মেয়ে। শহরের বাইরে এক ভাড়া বাসায় একা থাকে। দিনভর নিজের মতো কাজ করে সন্ধ্যায় জানালার পাশে বসে বই পড়ে। কিন্তু তার ভেতরে জমেছিল এক গভীর শূন্যতা, যেটা কাউকে কোনোদিন জানায়নি। এক বর্ষার রাতে হঠাৎ দরজায় কড়া পড়ল। পাশের বাসার নতুন ভাড়াটিয়া রুদ্র। লম্বা, রুক্ষ চেহারা, চোখে অদ্ভুত তেজ। সে হেসে বলল, বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমার ঘরে বিদ্যুৎ চলে গেছে। এক কাপ চা পাওয়া যাবে? তৃষা কিছু না ভেবেই তাকে ভেতরে ডাকল। রান্নাঘরে গিয়ে যখন চা বানাচ্ছিল, তখন খেয়াল করল রুদ্র তার ঘরের চারপাশে তাকাচ্ছে, চোখে অদ্ভুত কৌতূহল। চা খেতে খেতে রুদ্র ফিসফিস করে বলল, তুমি একা থাকো? ভয় লাগে না? তৃষা হেসে বলল, ভয় পাপ কেন? রুদ্র হঠাৎ ঝুঁকে এসে বলল, কারণ আমি থাকি পাশের ঘরে। কি? তৃষার বুক ধক করে উঠল। সেই রাতের পর থেকে দুজনের মধ্যে অদ্ভুত টান তৈরি হল। দিনে তারা সাধারণ প্রতিবেশী, কিন্তু রাতে তৃষার জানালায় ছায়া দেখা যেত। রুদ্র ধীরে এসে ফিসফিস করত, আজ ঘুমোতে পারছ না তো? ধীরে ধীরে সেই ফিসফিসানি গলে গিয়ে পরিণত হল গোপন সাক্ষাতে। তৃষা আর নিজেকে আটকাতে পারল না। এক রাত তারা একসাথে ছাদে গেল, চারপাশে অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ আর বিদ্যুতের ঝলকানি। হঠাৎ রুদ্র তৃষার হাত ধরে টেনে নীল কাছে। আমি জানি তুমি ভেতরে ভেতরে কাকে খুঁজছ। তৃষা কেঁপে উঠল, কিন্তু হাত ছাড়াল না। তার ঠোঁট শুকিয়ে আসছিল, বুকের ভেতর আগুনের মতো শিহরণ ছড়াচ্ছিল। পরের মুহূর্তেই রুদ্র তাকে নিজের বুকে টেনে নিল। বৃষ্টি, বজ্রপাত আর অন্ধকার মিলেমিশে সেই চুম্বন হয়ে উঠল ঝড়ের মতো অস্থির, তীব্র আর শ্বাসরুদ্ধকর। প্রথম রাতের সেই চুম্বনের পর তৃষা আর রুদ্র যেন অস্থির হয়ে উঠল। দিনে তারা দূরত্ব বজায় রাখত, কিন্তু রাত নামলেই তাদের চোখে চোখ পড়ত, জানালার ফাঁক দিয়ে ইশারা হতো, আর মিনিটের মধ্যেই রুদ্র এসে দাঁড়াত তৃষার দরজায়। তৃষার ভেতরে ভয় ছিল। রুদ্র, কেউ যদি দেখে ফেলে? রুদ্র তার ঠোঁটের উপর আঙুল রেখে বলত, চুপ। ভয় পাওয়ার সময় পেরিয়ে গেছে, এখন শুধু বাঁচার সময়। এক রাতে তারা গোপনে শহরের বাইরে চলে গেল। বৃষ্টিভেজা রাস্তা, অন্ধকার গলি পেরিয়ে একটা পুরনো বাংলোতে। ভেতরে ঢুকতেই রুদ্র দরজা বন্ধ করে দিল। চারপাশে কেবল ঝিঙি পোকার ডাক আর জানালায় বৃষ্টির শব্দ। তৃষা দাঁড়িয়েছিল নিঃশ্বাস আটকে। শাড়ির আঁচল ভিজে শরীরে লেপ্টেছিল। রুদ্র ধীরে ধীরে এগিয়ে এলো, তার ভিজে চুল সরিয়ে কানে ফিসফিস করে বলল, আজ রাতে কেউ নেই আমাদের থামানোর। তৃষা চোখ বন্ধ করে দিল। পরের মুহূর্তে তাদের ঠোঁট মিলল, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দাবিদার, বেশি উত্তেজনায় ভরা। তৃষা তার হাত দিয়ে রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ভয়ও, লজ্জাও সব গলে গিয়ে শুধু একটাই নেশায় পরিণত হল। তারপর থেকে তাদের সম্পর্ক হয়ে উঠল একেবারে বেপরোয়া। কখনো তৃষার ঘরে, কখনো ছাদে, কখনো আবার শহরের বাইরে ছোট্ট কটেজে, প্রতিবার নতুন জায়গায়, নতুন ঝুঁকি নিয়ে। প্রতিবার তৃষা ভাবত, আজ হয়তো আমরা ধরা পড়ে যাব। কিন্তু সেই ভয় তাদের আরও কাছাকাছি টেনে আনত, প্রতিটা ছোঁয়া, প্রতিটা চুম্বন হয়ে উঠত আরও উত্তপ্ত, আরও শ্বাসরুদ্ধকর। এক রাতে তারা ছাদে দাঁড়িয়েছিল। চারপাশে নিস্তব্ধতা, হঠাৎ পাশের বাড়ির আলো জ্বলে উঠল। তৃষা চমকে উঠল, রুদ্র, কেউ দেখবে। কিন্তু রুদ্র তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। দেখুক, আমি পরোয়া করি না। আমি শুধু জানি তুমি আমার গু। তৃষার বুক ধক করে উঠল। সেই ভয় আর উত্তেজনা মিলেমিশে তার শরীর কাঁপিয়ে দিল, আর সেদিনের রাত হয়ে উঠল তাদের সবচেয়ে নিষিদ্ধ অথচ সবচেয়ে উন্মত্ত রাত। তৃষা আর রুদ্রের সম্পর্ক এখন শুধু গোপন নয়, একেবারে নেশায় পরিণত হয়েছে। দিনে তারা আলাদা থাকলেও রাতে দুজনের শরীর মন অস্থির হয়ে থাকত। জানালার ফাঁক দিয়ে চোখাচোখি হলেই উত্তেজনা বেড়ে যেত বহুগুণে। এক রাতে রুদ্র সাহস করে বলল, তৃষা, আজ আমি তোমাকে ভিন্নভাবে চাই। এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ কল্পনাও করবে না। তৃষা কেঁপে উঠল, মানে? কোথায়? রুদ্র দুষ্টু হেসে বলল, ছাদের উপর, খোলা আকাশের নিচে, তারাদের সামনে। সেদিন গভীর রাতে তারা ছাদে উঠল। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসে ঠান্ডা শিহরণ। চাঁদের আলোয় তৃষার শাড়ি উড়ে যাচ্ছিল, চুল এলোমেলো হয়ে পড়ছিল কপালে। রুদ্র কাছে এসে তার কোমর জড়িয়ে ধরল। তুমি জানো, তোমাকে এভাবে পেলে আমার শরীর পাগল হয়ে যায়। তৃষা কাঁপতে কাঁপতে বলল, কেউ যদি দেখে ফেলে?
রুদ্র তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তাহলে দেখুক। চুম্বনটা ছিল ঝড়ের মতো তীব্র। খোলা আকাশের নিচে চারপাশের ভয়ের মাঝেই সেই মুহূর্ত তাদের শরীরের প্রতিটা স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। এরপর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠল। কখনো অন্ধকার গলিতে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে একে অপরকে ছুঁত, কখনো গাড়ির ভেতরে রাতের আধারে নিঃশ্বাস মিশিয়ে দিত। প্রতিবার মনে হতো এইবার ধরা পড়বও। কিন্তু সেই ভয় তাদের রোমাঞ্চকে আরও বাড়িয়ে দিত। একদিন রুদ্র তৃষাকে হঠাৎ ফোন করল। আজ রাতে নদীর ধারে এসো। আমি অপেক্ষা করবও। তৃষা প্রথমে ভয় পেল। নদীর ধারে? ওটা তো প্রায় ফাঁকা জায়গাও। রুদ্র হাসল। তাই তো চাই। যতটা ভয়ঙ্কর ততটাই উত্তেজনাপূর্ণও। তৃষা গেল। নদীর ধারে অন্ধকার, শুধু দূরে জোনাকির আলো। রুদ্র এসে পেছন থেকে তার গলা জড়িয়ে ধরল। তৃষা শ্বাসরুদ্ধ হয়ে পড়ল। রুদ্র, এটা পাগলামি। হ্যাঁ, রুদ্র ফিসফিস করে বলল, কিন্তু এই পাগলামি আমাদের জীবন্ত রাখে। পরের মুহূর্তে তাদের ঠোঁট মিলল নদীর ধারের শূন্যতায়, যেখানে ভয়, অন্ধকার আর নিষিদ্ধতার উত্তেজনা মিলেমিশে তৈরি করল এক উন্মত্ত রাত। এক রাতে রুদ্র ফোন করল। আজ রাতটা আমি মিস করতে পারব না, তৃষা। তুমি আমার চাই। তৃষা দ্বিধায় ভুগছিল। কিন্তু পাশের বাসার লোকজন খেয়াল করছে। যদি তারা কিছু বুঝে যায়? রুদ্র দুই গলায় বলল, ভয় পেও না। আজ রাতে আমি নিজেই তোমার দরজায় আসব। রাত প্রায় 12টায় হালকা বৃষ্টির শব্দ হচ্ছিল। হঠাৎ তৃষা দরজায় টোকা শুনল। সে কেঁপে উঠল, দ্রুত দরজা খুলে দেখে রুদ্র দাঁড়িয়ে আছে, ভিজে শরীর কাঁপছে। তুমি পাগল নাকি? তৃষা ফিসফিস করে বলল। রুদ্র একটুও কথা না বলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর তৃষাকে দেয়ালে চেপে ধরল। আমি পাগলি হয়ে গেছি তোমার জন্য গু। তৃষার ঠোঁটে গরম শ্বাস পড়তেই তার বুকের ধকধক বেড়ে গেল। সে জানত, এখন যদি কেউ দরজায় কড়া দেয় সব শেষ। কিন্তু সেই ভয়ের মাঝেই শরীরের ভেতর জ্বলে উঠছিল আগুনের মতো কামনা। ঠিক তখনই হঠাৎ পাশের বাসা থেকে কারো পদশব্দ শোনা গেল। তৃষার বুক থমকে গেল। রুদ্র! কেউ হয়তো শুনে ফেলেছে। রুদ্র তার ঠোঁটে আঙুল রেখে ফিসফিস করে বলল, চুপ। যতটা বিপদ ততটাই রোমাঞ্চকর। সে আবার তার ঠোঁট দখল করল, এইবার এত গভীর, এত বেপরোয়া যে তৃষা শ্বাস নিতে ভুলে গেল। বাইরে পদশব্দ বাড়ছিল, কিন্তু ভেতরে দুজন একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিল। পাশের বাড়ির আলো হঠাৎ জ্বলে উঠল। তৃষা চমকে উঠে রুদ্রকে দূরে সরাতে চাইল। না, এখন যদি কেউ আমাদের জানালা দিয়ে দেখে ফেলে? কিন্তু রুদ্র তাকে আরও কাছে টেনে নিল। দেখুক, আজ রাতে আমি তোমাকে ছাড়ব না। তৃষার চোখ ভিজে উঠল। ভয়, লজ্জা আর কামনা মিলেমিশে শরীর কাঁপিয়ে দিচ্ছিল। সেই টানটান মুহূর্তে তারা একে অপরের ভেতরে আরও গভীরভাবে ডুবে গেল, যেন বিপদকেই প্রেমের অংশ বানিয়ে নিয়েছে। পাশের বাড়ির সেই রাতের ঘটনার পর তৃষা কয়েকদিন চেষ্টা করল রুদ্রকে এড়িয়ে চলতে। কিন্তু যতই দূরে থাকতে চাইছিল, ততই ভেতরে ভেতরে তার শরীরমন জ্বলে উঠছিল অস্থিরতায়। রুদ্র ছাড়ছিল না। প্রতিদিন রাতে জানালার ফাঁক দিয়ে সিগন্যাল দিত, ছোট ছোট নোট পাঠাত। তুমি আমার। যতই পালাও, আমি তোমাকে আবার টেনে নেবগু। অবশেষে এক রাতে তৃষা হাল ছেড়ে দিল। সে জানত বিপদ আছে, ধরা পড়ার ভয় আছে, কিন্তু এই আগুন আর আটকে রাখা যাচ্ছে না। রুদ্র তাকে নিয়ে গেল শহরের বাইরে এক নির্জন পাহাড়ি কটেজে। সেখানে কোনো লোকজন নেই, শুধু ঝিঙি পোকার ডাক আর ঠান্ডা বাতাস। কটেজে ঢুকতেই রুদ্র দরজা বন্ধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ তুমি আমার ছাড়া আর কিছুই থাকবে না। তৃষার নিঃশ্বাস কেঁপে উঠল। রুদ্র, আমরা কি খুব দূরে চলে যাচ্ছি? রুদ্র তার ঠোঁট ছুঁয়ে দিল। হ্যাঁ, আর আমি চাই আমরা আরও দূরে যাই। রাত গড়িয়ে গেল। কটেজের ভেতরে শুধু তাদের শ্বাসপ্রশ্বাস আর একে অপরকে পাওয়ার অদম্য তৃষ্ণার শব্দ শোনা যাচ্ছিল। প্রতিটা মুহূর্তে তারা নিজেদের সীমা ভাঙছিল, যেন প্রতিবারই নতুন করে একে অপরকে আবিষ্কার করছে। তৃষা অনুভব করল, ভয় আর নিষিদ্ধতার বাঁধন খুলে গেলে রোমাঞ্চ আরও প্রবল হয়ে ওঠে। সে যেন পুরোপুরি হারিয়ে গেল রুদ্রের ভেতরে। ভোরে জানালা দিয়ে সূর্যের আলো ঢুকতেই তৃষা অর্ধনগ্ন অবস্থায় রুদ্রের বুকে শুয়েছিল। রুদ্র তার চুলে হাত বুলিয়ে বলল, তুমি জানো, এভাবে প্রতিবার সীমা ভেঙে তোমাকে পেতে আমার নেশা আরও বাড়ে। তৃষা চোখ বন্ধ করে ফিসফিস করল।
আমারও। আমি জানি এটা পাগলামি, তবুও আমি চাই কটেজের সেই রাতের পর থেকে তৃষা আর রুদ্র নিয়মিত দেখা করতে শুরু করল। প্রতিবারই নতুন জায়গা, কখনো শহরের কোনো হোটেল রুমে, কখনো নদীর পাড়ে, কখনো আবার রুদ্রর গোপন ফ্ল্যাটে। তাদের প্রতিটা দেখা ছিল আগুনের মতো, যেখানে সময়, নিয়ম, ভয় সবকিছু গলে যেত। তৃষা বুঝে গিয়েছিল এটা শুধু প্রেম নয়, এক ধরনের নেশা, আর এই নেশা থেকে পালানোর উপায় নেই। একদিন রুদ্র তাকে বলল, চলো আজ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কেউ কোনোদিন কল্পনাও করবে না। তৃষা অবাক হয়ে তাকাল। কোথায়? রুদ্র শুধু রহস্যময় হাসি দিল। সেদিন রাতে রুদ্র তাকে নিয়ে গেল শহরের এক উঁচু বিল্ডিংয়ের ছাদে। চারপাশে অন্ধকার, দূরে শহরের আলো ঝলমল করছে। হাওয়া তীব্র, মনে হচ্ছিল যে কোনো সময় নিচে পড়ে যাবে তারা। তৃষা কাঁপতে কাঁপতে বলল, রুদ্র, আমরা কি পাগল হয়ে যাচ্ছি? কেউ দেখে ফেললে? রুদ্র তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। ভয়টাই আমাদের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে, তাই না? তারপরই শুরু হল সেই উন্মাদনা। চারপাশে শুধু বাতাসের শব্দ, আর শহরের আলো যেন তাদের গোপন খেলার সাক্ষী। প্রতিটা ছোঁয়া, প্রতিটা চুম্বন, প্রতিটা স্পর্শে ছিল ভয় আর কামনার মিশ্রণ। তৃষা অনুভব করল, এই মুহূর্তে ধরা পড়ে গেলেও তার আফসোস থাকবে না। কারণ সে কখনো এতটা বেপরোয়া, এতটা জীবন্ত অনুভব করেনি। হঠাৎই ছাদের দরজা খোলার শব্দ পেল তারা। কেউ আসছে। তৃষা আতঙ্কে ফিসফিস করে উঠল, রুদ্র, আমরা শেষ হয়ে যাব। পালাও। কিন্তু রুদ্র হাসল, তার ঠোঁটে শেষ এক উন্মাদ চুম্বন দিয়ে বলল, ধরা পড়লে পড়ব, কিন্তু আজকের রাত আমাদের। কি? ছাদের দরজাটা কোকিয়ে খুলতেই তৃষার বুক থেমে গেল। সে আতঙ্কে রুদ্রকে আঁকড়ে ধরল। পায়ের শব্দ কাছে আসছে। কেউ যদি তাদের এই অবস্থায় দেখে ফেলে, তবে সব শেষ। রুদ্র কিন্তু অদ্ভুত শান্ত। সে তৃষার কানে ফিসফিস করে বলল, চোখ বন্ধ করো, শুধু আমাকে অনুভব করো। ভয়কে ভয় না করলে সেটাই হয়ে যায় সবচেয়ে বড় রোমাঞ্চ। তৃষা চোখ বন্ধ করল। বুকে রুদ্রর উষ্ণতা, ঠোঁটে তার ছোঁয়া, শরীরের প্রতিটি স্পন্দন যেন চারপাশের ভয়ের শব্দকে ঢেকে দিল। সে ভুলে গেল তারা কোথায় আছে, ভুলে গেল বিপদ, শুধু এক উন্মাদ আকর্ষণে হারিয়ে গেল। ঠিক তখনই দরজার কাছে কণ্ঠ শোনা গেল, কে আছে ওখানে? তৃষার শরীর জমে গেল। রুদ্র দ্রুত তাকে পেছনের ছায়ে টেনে নিল, ঠোঁটে আঙুল রেখে ইশারা করল, চুপ। কয়েক মুহূর্ত পর দরজার শব্দ আবার শোনা গেল, মনে হলো কেউ ভেতরে ঢুকতে গিয়ে আবার নেমে গেছে। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। তৃষা হাঁপাতে হাঁপাতে রুদ্রর বুকে মুখ লুকিয়ে বলল, তুমি জানো না আমি কতটা ভয় পেয়েছিলাম। রুদ্র তার চুলে হাত বুলিয়ে মৃদু হেসে বলল, ভয়ের মধ্যেই আমাদের উত্তেজনা লুকিয়ে আছে তৃষা। আজকের এই রাত তোমাকে আমি কোনোদিন ভুলতে দেব না। সে তৃষাকে আবার জড়িয়ে ধরল, এইবার আগের থেকেও শক্ত করে, আগের থেকেও বেপরোয়া হয়ে। মনে হচ্ছিল যদি পৃথিবী এখনই ভেঙে পড়ে তবুও তারা একে অপরকে ছাড়বে না। ভোরের আলো আসতে আসতে তারা ছাদ থেকে নেমে গেল, কিন্তু দুজনের চোখে মুখে ছিল সেই রাতের উন্মাদনা আর নিষিদ্ধ সুখের ঝলক। তৃষা জানত, এখন আর ফেরার পথ নেই। রুদ্র জানত, এ সম্পর্ক শুধু প্রেম নয়, এটা এক বিপজ্জনক খেলা, যেটা যত দিন যাবে ততই আরও অগ্নিময় হয়ে উঠবে। ছাদের সেই রাতের পর তারা যেন আরও পাগল হয়ে উঠল। ভয় পাওয়া নয়, বরং ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাই তাদের প্রেমকে আরও রোমাঞ্চকর করে তুলল। তৃষা প্রথমে ভেবেছিল হয়তো এ উন্মাদনা কেবল কয়েকদিনের। কিন্তু ধীরে ধীরে সে বুঝল, এটা নেশা হয়ে গেছে। রুদ্র ছাড়া সে থাকতে পারে না, আর রুদ্র তাকে ছাড়া যেন শ্বাস নিতে পারে না। একদিন রুদ্র হঠাৎ বলল, আজ আমরা শহরের বাইরে কোথাও যাচ্ছি না। আজ তোমাকে এমন জায়গায় নেব যেখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, কিন্তু চারপাশের দেয়াল আমাদের গোপন কথা শুনবে। তৃষা অবাক হল। মানে? রুদ্র রহস্যময় দৃষ্টিতে তাকাল। তুমি দেখবে। রাত 10টার দিকে রুদ্র তাকে নিয়ে গেল শহরের এক পুরনো লাইব্রেরিতে। তৃষা হতভম্ব হয়ে গেল। এখানে? সবাই তো চলে গেছে অনেক আগেই। রুদ্র হাসল। তাই তো বেছে এনেছি। বইয়ের তাক, অন্ধকার, নিস্তব্ধতা, এই সবই আমাদের গোপন সাক্ষীর মতো থাকবে। তৃষার বুক কাঁপছিল। জায়গাটা অদ্ভুতভাবে ভয়ের আর আকর্ষণের মিশেল। চারদিকে হাজার হাজার বই, অন্ধকারে হালকা আলো, আর তাদের শরীরের উত্তপ্ত নিঃশ্বাস। রুদ্র তাকে এক কোণে টেনে নিল, যেখানে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছিল।
সে তৃষার চোখে চোখ রেখে ফিসফিস করল। আজ আমরা নিজেদের সীমা ভাঙব, এখানেই গু। তৃষার গলা শুকিয়ে গেল। সে জানত এটা পাগলামি, যে কোনো সময় প্রহরী ঢুকে পড়তে পারে। কিন্তু তার শরীর ভেতর থেকে যেন আর আটকানো যাচ্ছিল না। লাইব্রেরির সেই নীরবতায় বইয়ের তাকের আড়ালে শুরু হল তাদের নিষিদ্ধ খেলা। প্রতিটি স্পর্শ, প্রতিটি ছোঁয়া আরও বেশি বেপরোয়া হয়ে উঠছিল। তৃষার মনে হচ্ছিল, এই ভয়ের মাঝেই তার শরীরের কামনা কয়েক গুণ বেড়ে গেছে। ঠিক তখনই করিডোর থেকে টর্চলাইটের আলো দেখা গেল। কোনো এক প্রহরী হেঁটে যাচ্ছে, আর তার আলো ঠিক বইয়ের তাকের কাছে এসে পড়ল। তৃষা আতঙ্কে রুদ্ধশ্বাস হয়ে রুদ্রকে আঁকড়ে ধরল। কিন্তু রুদ্র ফিসফিস করে বলল, চুপ। যত বেশি বিপদ, তত বেশি রোমাঞ্চ। আমি থামব না গি।